প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামের ম্যাথ। মেন এক্সামের ম্যাথগুলো ফলো করা খুবই দরকার। প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো ফলো করলেই বোঝা যাবে যে আগামী পরীক্ষায় কেমন ধরনের ম্যাথ আসবে, কেমন টাইপের। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে। প্রথম ম্যাথ বলেছে এ এবং বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করে। এ এবং বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করে, কি টাকা বিনিয়োগ করে। যদি মোট লাভের 10% দান করার পর মোট লাভ এদের সাথে যদি 12 করে গুণ করি, তাহলে মূলধনের অনুপাত লাভের অনুপাত হয়ে যাবে। কিন্তু আমরা 12 গুণ করলে কি হবে, কেটেই যাবে 12, তাই না? তাহলে টোটাল লাভ কত? 8 ইউনিট, অর্থাৎ 8x। তার এটা হচ্ছে মোট লাভ, এটা হচ্ছে মূলধনের অনুপাতের সাথে যদি সময় গুণ করা হয় তাহলে কি হয়ে যায়, লাভের অনুপাত হয়ে যায়। তো সময় গুণ করা আর না করা সমান, কারণ যদি 12 গুণ করি প্রত্যেকটার 12 কাটা পড়ে যাবে, দরকার নেই। তো হয়ে গেল এটা লাভের অনুপাত। টোটাল কত? লাভের অনুপাত, টোটাল লাভ কত? 8x। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এই মোট লাভের 10% দান করবে। 10% দান করার পর 10% যদি দান করি তারপরে তো কিছু থাকবে। 10% দান করার পর কি থাকবে? 10% দান করার পর যেটা থাকবে সেটা থাকবে কি থেকে বিয়োগ করলে থাকবে? মোট লাভ থেকে যদি আমি বিয়োগ করে দিই এটাই, এর মান এত, অর্থাৎ 4x/5। মোট লাভ থেকে যদি এই 10% কে বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকিটা লাভ থাকবে, তার থেকে ভাগ করবে। এবার বাকি যে লাভটা থাকবে তার থেকে ভাগ করবে কে? এ বির মধ্যে। এ 900 টাকা লাভ্যাংশ পায়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 5×8 = 40, অর্থাৎ 36x/5। এই টাকাটা থাকলো অবশিষ্ট 10% দান করার পর। এই টাকাই এবার ভাগ করবে দুইজনে। এর মধ্যে এ পাচ্ছে কত? 900 টাকা। তো এর অনুপাত কত? 5। অনুপাতের যোগফল কত? 8। তবেই তো দিব আমি টাকাটা, তাই না? সেই টাকাটা পেলো। তাহলে এখানে আমি এক্স এর মানটা পাবো। টোটাল লাভ কত? 8x, তাই না? টোটাল লাভ 8x, টোটাল লাভ হচ্ছে 8x। 5 কাটা, 4 দুগুণে 8, 4 নং 36, 100। কত হবে এখানে? 100। তাহলে এক্স এর মান পেলাম আমি 200। মোট লাভ কত সেটাই চেয়েছে লাস্টে, যে মোট লাভ কত ছিল। মোট লাভ 8x, 8 গুণ করে দাও। এক্স এর মান যেহেতু 200 পেলাম, তাহলে 8 × x, এক্স এর মান 200 সমান 1600 টাকা। 1600 টাকা হচ্ছে মোট লাভ। নেক্সট অঙ্ক বলেছে 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। 45.5, 6টার গড় যদি 45.5 হয় তাহলে মোট কত? মোটটা বের করে নিই আগে। মোট হচ্ছে 273। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, পূর্ববর্তী পর্যবেক্ষণ কয়জন ছিল? একজন। তার সাথে একজন যোগ করলাম, যোগ করতে বলেছে, তাহলে 7 জন হয়ে গেল। 7 জন হয়ে গেল, তাহলে নতুন গড় হবে 47। তাহলে 47 এর সাথে 7 জনের গড়, তাহলে টোটাল এখানেও বের করব। এখানে বেরোবে 7 জনের, এটা ছিল 6 জনের। তো 7 জনের থেকে 6 জনেরটা বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব। 229, তাই না? 273 যদি বিয়োগ করি 56, 56 উত্তর। নেক্সট অঙ্ক, এই যে অঙ্কটা দেখছো, এই পরীক্ষায় কিন্তু এই ক্ষেত্রমিতি থেকে প্রচুর অঙ্ক দিয়েছে। তো বলেছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। কোশ্চেন, শঙ্কু আগে আঁকতে হবে আমাকে। এই একটা শঙ্কু, ভূমির ব্যাসার্ধ এটা, এটা এর উচ্চতা, এটা পার্শ্ব এল দিয়ে প্রকাশ করি, তাই না? তো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ উভয়ই আর। এখানে একটা গোলক আঁকতে হবে, এরও ব্যাসার্ধ উভয়ই বড় হাতের আর। তার মানে কি বলতে চেয়েছে, এই নিচে যে একটা গোল, এটা বাচ্চারা যখন হ্যাপি বার্থডেতে মাথায় দেয়, নিচের যে গোল, সেই গোলের যে পুরো বৃত্তটা এবং এই গোল, এই বৃত্তটা একই, অর্থাৎ এই গোলকের রেডিয়াসটাও এক। তার জন্যই তো বলেছে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ এক।
বলেছে। এবার বলেছে কি, যদি শঙ্কু ও গোলকের আয়তন একই হয় তবে শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে এখানে একটা আর থেকে যাবে এবং এই আরটা কেটে যাবে, মিটিয়ে দিলাম। তাহলে এইচ সমান সমান কি থাকলো? 4r। এইচ সমান সমান 4r, তাহলে এর উচ্চতা হবে 4r। নেক্সট ম্যাথ, এই টাইপের অঙ্ক করেছি আমরা, শর্টেও করেছি। কোশ্চেনে বলেছে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়, 1 নম্বর কাটা যায়। প্রতিটা যদি রাইট অ্যান্সার দেয় তাহলে 4 পাবে এবং প্রতিটা যদি রং করে তাহলে 1 নম্বর মাইনাসে যাবে। যদি সে 60টি প্রশ্নের সবগুলোই প্রয়াস করে, 60টি প্রশ্ন সবগুলোই প্রয়াস করেছে, কতগুলো কোশ্চেন? 60টি কোশ্চেন, 60টি সবগুলোই প্রয়াস করেছে, তাহলে সে প্রয়াস করে কত নম্বর পেয়েছে? 130 নম্বর। তাহলে সবগুলো তার ঠিক হয়নি, 130 নম্বর পায়। তবে সে কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? ভালো করে 1 নাম্বার, সে যদি ধরে নাও 60টি প্রশ্নই রাইট করেছে, ধরে নাও সাপোজ 60টা প্রশ্নই যদি রাইট করে তাহলে এক প্রশ্নের জন্য 4 নম্বর, তাহলে কত পাবে? 240। এবার যদি সে সবগুলোই ভুল করে, ধরে নিতে হবে শর্ট ট্রিক্সে করতে গেলে সবগুলোই যদি ভুল করে -60তে চলে যাবে, প্রত্যেকটার জন্য 1 করে -60তে চলে যাবে এবং এইভাবে সে রাইট এবং রং করে 130 নম্বর পায়। সেই 130টা এখানে বসবে, এটা হচ্ছে রাইটের, এটা হচ্ছে রঙের। এইবার আমরা কি করব? এটাকে এলিগেশন করে দেব, ঠিক আছে? এখানে এটা প্লাসে থাকবে, এটা মাইনাসে আছে, তাহলে এর আগেও বলেছি সাইন যদি উল্টো থাকে তাহলে আমরা কি করি? যোগ করি 190, এখানে বিয়োগ করব, কত হবে? 110। অনুপাত কত হয়ে গেল? 19:11। রাইট করেছিল 19টা, অনুপাতে রং করেছিল 11টা। টোটাল কোশ্চেন কয়টা? 60টা। টোটাল অনুপাতের যোগফল কত? 30। তাই এই 30 ইউনিট সমান সমান 60টা কোশ্চেন, তাই তো? তাহলে 1 সমান সমান 2। তাহলে রাইট করেছিল 19 দুগুণে 38টা, রং করেছিল 11 দুগুণে 22টা। এই যে তো রাইট বলেছে, তাহলে 38টা রাইট করেছিল। নেক্সট অঙ্ক, 2টি গ্রামের জনসংখ্যা যথাক্রমে 1525 জন ও 2600 জন। যদি প্রথম গ্রামটিতে পুরুষ ও মহিলার অনুপাত 27:34 হয়, প্রথম হচ্ছে 1525 প্রথম গ্রাম, আর দ্বিতীয় গ্রাম হচ্ছে 2600, এবং প্রথম গ্রামের পুরুষ আর মহিলার অনুপাত দিয়েছে 27 আর হচ্ছে 34, এবং দ্বিতীয় গ্রামে পুরুষ ও মহিলার অনুপাত 6:7। তাহলে এর মধ্যে পুরুষগুলো বের করতে পারি আমরা। টোটাল অনুপাতের যোগফল কত? 61। তাহলে 61 সমান সমান 1525, এটা উপরে রাখলে আমরা পুরুষেরটা পেয়ে যাব। এটা 25 দিয়ে কেটে যায় ডাইরেক্ট, তাহলে 25 × 27 পুরুষ বেরোবে, 675 পুরুষ, 675 হচ্ছে পুরুষ বেরোলো। 1525 থেকে 675 যদি আমি বাদ দিই, $850 কি ফিমেল, 850 ফিমেল। তাহলে এখানে পরে লিখছি এটা, এবার এখানে বের করে নিই। এখানে হচ্ছে পুরুষ 6 এবং অনুপাতের যোগফল 13 × 2600, কত বেরোবে? 1200। 1200 যদি পুরুষ হয়, 1400 হবে ফিমেল। তাহলে 1200 এর সাথে যোগ করতে হবে, 1200 আর হচ্ছে 675, 1875। পুরুষগুলোকে এক সাইডে নিয়ে যাও, ফিমেলগুলোকে এবার এক সাইডে নিয়ে যাও। 850, 2250 এক সাইডে নিয়ে গেলাম।
5 দিয়ে কেটে যায়, 3 5 15, 5 7 35, 5 5 25, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 9 45, 5 15 75, 6 15 90, 5:6। এবার নেক্সট অঙ্ক, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 8:3, 8x 3x, দুধ ওয়াটার। যদি 3 লিটার জল ঢালা হয় তাহলে ওই অনুপাত কি হবে? 2:1। তাহলে 8x এর সাথে তো জল ঢাল, এটা তো দুধ, 3x এর সাথে 3 লিটার জল ঢাললাম, এটা অনুপাতে করতে হবে কারণ পরে অনুপাত বলেছে 2:1, তাই না? 4 দুগুণে 8, তাহলে 4x = 3x + 3, এই পাশে আসলে x = 3। তাহলে প্রথমে কত ছিল? 3 8 24 আর হচ্ছে 3 3 9, তাই না? তো প্রথমে দুধ আর জলের অনুপাত, দুধ আর জল কত ছিল? 24:9। নেক্সট অঙ্ক, দুটি ঘনের, এটা দুটি ঘনের বলতে ঘনকের ওখানে হবে, দুটি ঘনকের আয়তনের অনুপাত, ঘনের লিখে দিয়েছে ওইখানে, ওটা হবে ঘনক, মানে লুডুর ছক্কা, তাই না? লুডুর ছক্কা, ঘনক। আর এটা হচ্ছে আয়ত ঘন, এই যে এটা হচ্ছে আয়ত ঘন, এটা হচ্ছে ঘনক, এটা আয়ত ঘন, এটা আয়ত ঘন, এটা ঘনক, লুডুর ছক্কা, ঘনক। কি বলেছে? এদের আয়তন সমান, দুটি ঘনক, তাই না? এরকম আরেকটা, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব, তাই না? এরকম যদি আরেকটা নিই আমি, আরেকটা নিই, তাহলে কি হবে? এরও বাহু কিউব, এর বাহু বি, তাহলে একটা হচ্ছে a কিউব বাই b কিউব। এদের অনুপাত দিয়েছে 64 আর হচ্ছে 125। তাহলে এটারও ঘনমূল বের করতে হবে, এটারও ঘনমূল বের করতে হবে, তাই না? কিউব উঠিয়ে দিয়ে। তাহলে এর ঘনমূল কত? এর ঘনমূল 4, এর ঘনমূল 5। তাহলে এর মান 4, বির মান 5 পেলাম, এর মান 4, বির মান 5। তো ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কয়ার। তাহলে এটা বাহু পেয়ে গেলাম, 6 × বাহু স্কয়ার 16, আর হচ্ছে 6 × 5 আর একটা 25, তাই না? তাহলে কত হবে? 16:25। নেক্সট অঙ্ক, একটি ট্যাঙ্ক এ 6 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 8 ঘন্টায় ভর্তি করতে পারে। এ 6 ঘন্টায়, বি 8 ঘন্টায়, এবং এবিসি মিলে 12 ঘন্টায় ভর্তি করতে পারে। এবিসি মিলে কত ঘন্টায়? এ প্লাস বি প্লাস সি 12 ঘন্টায় ভর্তি করতে পারে। তবে সি একা কত ঘন্টায় ট্যাঙ্কটি খালি করবে? দেখো কথা বলছি খালি করতে। তাহলে এদের টোটাল ইউনিটটা বের করে নিই লসাগু করে। লসাগু কত? যদি 24 লিখি তাহলে হবে 4 3 2, তাই না? তো এ বি সির ক্ষমতা কত? 2। তাহলে এ বি প্লাস সি = 2, আর এ বির হচ্ছে 7, এই যে এ বির 7, এটা হচ্ছে ক্ষমতা, এটা বিয়োগ করতে হবে। তাহলে ক্ষমতা 7 প্লাস সি = 2, তাহলে সি = -5। তার মানে এ তো খালি করছে, খালি করার কথাই বলেছে সি, তাই না? মাইনাসে চলে গেছে, খালি করবে, মাইনাসে চলে গেছে। তাহলে এত ইউনিট খালি করতে তার কত টাইম লাগবে? তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 5 দিয়ে, 4 5 20, মিনিটে বের করতে গেলে 5 12 60, অর্থাৎ 4 ঘন্টা 48 মিনিট, 4 ঘন্টা 48 মিনিট লাগবে খালি করতে। নেক্সট অঙ্ক, একটি স্থানের 120 জন সদস্যের গড় বয়স ছিল 62.5। 62.5 যদি হয় 120 জনের গড়ে, তাহলে টোটাল কত? 120 দিয়ে গুণ করলেই টোটাল পেয়ে যাব। এই টাইপের অঙ্ক গুণ ভাগ করতে করতে টাইম চলে যায়। $7500। এবার বলেছে 30 জন সদস্য যুক্ত হলে, 120 জন আগে ছিল, 30 জন এখন, তাহলে হয়ে গেল 150 জন। যুক্ত হলে গড় হয়ে যায় 58.2। তাহলে এখানেও 58.2 গুণ করে বের করতে হবে, বেশি তো হবেই, এখানে বিয়োগ করে দিতে হবে। এত বিয়োগ করলে 30 জনের বাড়তি যেটা, সেটা 30 জনের পাবো। তো বিয়োগ যদি করে দিই আমি এখান থেকে,
1230, এটা বাড়তি কাদের? 30 জন এসেছিল তাদের। 3 4 12, 3 1 3, 41। নেক্সট অঙ্ক ক্ষেত্রবিধি থেকে বলেছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ভালো করে মনে রাখবে, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু বলতে তার 3টে বাহুই সমান, এটা সমবাহু ত্রিভুজ। এর দৈর্ঘ্য হচ্ছে এই এর মান হচ্ছে কত? 12, অর্থাৎ প্রত্যেকটা দৈর্ঘ্যই 12 সমবাহু ত্রিভুজ। পরিসীমা 3a, 3 × 12। এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? অন্তর্বৃত্ত বলতে এটা বোঝাচ্ছে ত্রিভুজের ভেতরে এটা একটা অন্তর্বৃত্ত। এর আর এর মান হচ্ছে r = a/2√3। মনে রাখতে হবে, এটা কিন্তু সূত্র, a/2√3। আর যদি আমি পরিবৃত্ত করি, পরিবৃত্ত বলতে বাইরে, তাহলে এর আর এর মান হচ্ছে a/√3। এর আর এর মান হচ্ছে a/√3, এর আর এর মান হচ্ছে a/2√3। যেখানে এর মান দিয়ে দিয়েছে 12, তাহলে 12/2√3 কেটে দিলাম, তাহলে 6/√3 করণী করতে হবে √3 দিয়ে। √3 নিলাম, √3 নিলাম, তাহলে উপরে থাকলো কত? 6√3, নিচে দুটো 3, √3 মানে একটা 3 পাবো, কেটে দাও, 2√3 অ্যান্সার। তাহলে এর আর এর মান হচ্ছে 2√3। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2√3। একটি নির্দিষ্ট মূলধন 3 গুণ হয় বার্ষিক 4% সরল সুদের হারে। পি টাকা, বার্ষিক 4%, টি বছর, 3 গুণ হয় অর্থাৎ সুদ, এইটুকু সুদের সূত্র, তাই না? সুদের সূত্র কি? PRT/100 সুদের সূত্র, PRT/100 সুদের সূত্র। সাথে আসল যোগ করলাম, কয় গুণ হবে বলেছে? 3 গুণ। 3 গুণ যদি এখানে করি, তাহলে এই পি কে মাইনাস করতে পারে এই পাশে, তাহলে মাইনাস করলে কটা পি থাকবে? 2p, তাই না? 2p থাকবে, 2p। পি কেটে দাও, 4 25 100, 25 দুগুণে 50, 50 বছর। এখানে পেলাম 50 বছর। অঙ্ক শেষ হয়নি এখনো। যদি 6 গুণ হতে হয়, অর্থাৎ 6p করতে হবে টাকাটাকে। কোন টাকাটাকে? পি টাকাটাকে। কত বছর পেলাম? 25 বছর। পার্সেন্টেজ বের করতে বলেছে এই জায়গাটা, /100 + p। সুদের সূত্র, আসল যোগ করলাম, 6p হয়ে গেল। 6 গুণ করতে বলেছে, তাই না? তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? এই পি ওই পাশে গেলে কি পাবো? 5p। তাহলে পি ওই পাশে সরিয়ে দিলাম, 5p। পি কেটে গেল, 4 25 100, তাহলে আর সমান সমান একটু ভুল হলো, কোথায় কি ছাড়া বললো? ও সরি, 25 বছর কেন ধরেছি? 50 বছর, সরি। 50 দুগুণে 100, 5 দুগুণে 10। আর এর মান কত? 10%। 50 কে 25 ধরে নিয়েছি, তাহলে গন্ডগোল হবেই। নেক্সট অঙ্ক, 49 62 37 55 এবং এক্স এর গড় হলো 53। কটা আছে? 49, 62 37 55 আর একটা এক্স, 1 2 3 4 5, 5টা সংখ্যার গড় কত? 53। তাহলে 53 যদি 5 দিয়ে গুণ করি, তাহলে টোটাল পেয়ে যাব 265। টোটাল 265। এগুলোকে যোগ করতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হয়? প্লাস করে দিতে হয়, তাই না? এইভাবে প্লাস করে দিয়ে ইকুয়াল টু 53। কটা সংখ্যা? 5টা। 5 দিয়ে ভাগ করলাম সবগুলোকে, গড়ে 53 বলেছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে তো গড় বেরোবে, তাই না? গড় বেরিয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি ওটাই করছিলাম আমি। তো এগুলো এই কটাকে এবার যোগ করে কি করব? এখান থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। 49 62 111 37 148 55 203। তাহলে 203 বিয়োগ করতে হবে 62। এক্স এর মান কত? 62। পরের অঙ্ক, যদি 954 টাকা দামের একটি বস্তু বিক্রি করে একজন ব্যক্তি 6% লাভ হয়, 954 টাকা বিক্রি করে 6% লাভ করেছে, তাহলে এর মধ্যে ক্রয় মূল্য নিশ্চয়ই লুকিয়ে আছে। তবে কত দামে বিক্রি করলে তার 10% লাভ হবে? আমি একসাথে করতে পারি, কিন্তু এখান থেকে আমি ক্রয় মূল্য 100, বিক্রি করেছে 106 এবং লাভ করতে চাইছে 10%/100। একসাথে সব বিক্রয় মূল্য বেরোবে। আগে ক্রয় মূল্য বের করে আবার বিক্রয় মূল্য দরকার পড়বে না। এইটুকুতে ক্রয় মূল্য বেরোবে, সাথে 110/100 গুণ করলে ডাইরেক্ট বিক্রয় মূল্য।
তাই না, ডাইরেক্ট বিক্রয় মূল্য। $53 দিয়ে কত দিয়ে যায়, 8 দিয়ে কেটে যাবে, তাই না? তাহলে এটা 18 দিয়ে কেটে যাবে, 18 দিয়ে কেটে যায়, 55 সাথে 18 গুণ, 990 টাকা বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক, এ এবং বি একটি কাজ 10 দিন ও 15 দিনে করতে পারে। এ 10 দিনে, বি 15 দিনে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 5 দিন পর এ চলে যায় এবং আরেকজন সি যোগ দেয়। সে একা 60 দিনে কাজটি করতে পারে। ভাষায় দেখো ঘুরিয়ে দিয়েছে, সে একা আবার 60 দিনে কাজটি করতে পারে। তো এই লাইনটা আগেই দে, যে সি 60 দিনে করে, দেয়নি, কথা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, অঙ্ক কিন্তু কিছুই নেই। তো সি করে কত দিনে, 60 দিনে। সি যদি 60 দিনে করে, তার টোটাল ইউনিট কত বের করে নিই। এ 5 দিন করেছে না কি করেছে, ওটা পরে আসবো, ঠিক আছে? তাহলে 60 ইউনিট কাজ, 6, 4, 1। এবার বলেছে যে তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 5 দিন পর এ চলে যায়। তো একসাথে কারা শুরু করেছিল, এ আর বি, তাদের ক্ষমতা কত, 10। 5 দিন করেছে, তাহলে 50 কাজ করে নিয়েছে 5 দিনে। টোটাল কাজের মধ্যে টোটাল কাজ কত, 60। তাহলে আর 10 কাজ আছে, যদি বিয়োগ করি আমি এখান থেকে 10 কাজ থাকবে, ঠিক আছে? 10 কাজ আর আছে, সেই 10 কাজ কারা করবে, এ তো চলে গেছে, এ চলে গেছে, তাহলে থাকলো বি আর সি, তাদের ক্ষমতার যোগফল কত, 5। 5 দিয়ে ভাগ করলে আর 2 দিন লাগবে। তো প্রথমে 5 দিন আর বাকি 10 কাজ 2 দিন, টোটাল কাজ 7 দিনে শেষ হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, আবার চলে এসছে, হ্যাঁ 3D 2D সব দিয়েছে অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটা একটা শঙ্কু, এটা তার উচ্চতা, এটা আর, উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে উচ্চতা 5 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। এই যে আর এর মান কত, 12। তাহলে এটা কি, এটা এল, এল বের করতে হবে, এলটা অতিভুজ হয়ে গেছে, তাই না? এলটা অতিভুজ হয়ে গেছে, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, স্কোয়ার করলে 25, তাই না? প্লাস 12 স্কোয়ার কত, 144, হয়ে যাবে 169। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 169। এল সমান সমান এটাকে রুট ওভার করলেই কত পাচ্ছি আমরা, 13 পাচ্ছি, অর্থাৎ এল এর মান 13। এল এর মান 13। তো বৃত্তের ক্ষেত্রফল 12 সেন্টিমিটার হলে বৃত্ততলের, ওটা পার্শ্বতলের হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, ওই জায়গাটা আবার মিস্টেক করেছে, এটাকে বানাতে গিয়ে ওখানে হবে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, বৃত্ততলের না। বৃত্ত কি লিখেছে, বৃত্তলের না, ওটা পার্শ্বতলের। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, এই যে পাই আর এল, পাই আর এল। তাহলে পায়ের মান কত রেখে দিয়েছে, পায়ের মান, আর এর মান হচ্ছে 12, এল এর মান 13, কত হবে, 156 পাই, উত্তর, তাই তো 156 পাই। নেক্সট ম্যাথ, একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে 50 সেকেন্ডে। 600 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, টোটাল দূরত্ব পার করে 50 সেকেন্ডে। এই ক্ষেত্রে কিন্তু ট্রেনের স্পিড ইকুয়াল থাকে, তার জন্য আমরা ইকুয়াল করব। টোটাল দূরত্ব পার করে কখন, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস যে কোনো প্ল্যাটফর্ম সুড়ঙ্গ সেই দূরত্ব, টোটাল যোগ করে যে দূরত্বটা হবে সেটাই পার করে ট্রেন। তাহলে সেই টোটাল দূরত্ব পার করতে লাগছে 50 সেকেন্ড। উল্টো দিকে বলেছে আবার এটি আরেকটি 900 মিটার দৈর্ঘ্য, তাহলে 900 মিটার প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য, সেটাকে পার করছে 60 সেকেন্ডে। এই ক্ষেত্রে কি স্পিড কি আলাদা হবে, স্পিড আলাদা হয় না। দেখো দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, তাহলে স্পিড কিন্তু ইকুয়াল, ওই জন্য ইকুয়াল করেছি আমি, ঠিক আছে? তাহলে 0 0 কেটে দাও, তাহলে 6 6 3600 প্লাস 6x, 5 নং 4500 প্লাস 5x, এই পাশে গেলে শুধু x পরে থাকবে, এটাকে এই পাশে মাইনাস এক্স থাকবে, এই পাশে একই ব্যাপার, মাইনাস এই পাশে আসলে 4500 থেকে বিয়োগ করলে কত থাকছে, 900, মাইনাস 900, তাই না? মাইনাস মাইনাস কাটা, x সমান সমান 900। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 900। অঙ্ক শেষ হয়নি কিন্তু এখন, পরে বলেছে তবে ট্রেনটির দৈর্ঘ্য ও বেগ কত। দৈর্ঘ্য তো 900 পেয়ে গেছি, এ নম্বর অপশন, 900 পেয়ে গেছি একটা,
তাহলে গপাত করে মেরে দেওয়া যায় ওই জায়গাটায় এ নম্বরে, তাই না? তো 900 পেলাম, তো স্পিড কত আবার কিলোমিটার দিয়েছে, তাহলে 600 প্লাস 900 হয়ে যাবে 1500 বাই 50। এই যে কোনো লাইনে বসাও, ঠিক আছে, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তবে কিলোমিটার পার আওয়ারে যাবে। একশো 8 কিলোমিটার পার আওয়ার, 900 দূরত্ব আর 108 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক, একটি গাড়ি নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, এর দরুন 280 কিলোমিটার গন্তব্যস্থানের সময়ে পৌঁছাতে গাড়িটির প্রকৃত বেগের 14 কিমি পার ঘন্টা কমাতে হয়, গাড়িটির প্রকৃত বেগ কত ছিল? এই টাইপের অঙ্ক যদি আসে মিডিল টার্ম হবে, করতে যাবে না, সোজাসুজি অপশন ট্রাই করবে। 70 কিলোমিটার বি অ্যান্সার। হ্যাঁ, কি করে প্রুভ করতে হবে? 280 যদি প্রকৃত গতিবেগ যদি 70 থাকতো, তাহলে দূরত্ব বাই স্পিড তার লাগতো 4 ঘন্টা, কিন্তু বলেছে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, তাহলে তার 5 ঘন্টা লাগবে। 14 কিমি পার আওয়ার কমিয়েছে, তাহলে 70 থেকে যদি 14 কমাই তাহলে পেয়ে যাচ্ছি আমি 56 কত কিলোমিটার, 280 কিলোমিটার, এই ক্ষেত্রে 5 ঘন্টা লাগবে। ওটাই বলেছে, 1 ঘন্টা বেশি লাগবে, আগে থেকে চলেছে 1 ঘন্টা, তার জন্য 1 ঘন্টা বেশি লাগবে, তাহলে এখানে 5 ঘন্টা লাগবে। আগে 4 ঘন্টা লাগতো, এখন 5 ঘন্টা। কেন লেগেছে? 1 ঘন্টা আগে চলেছে, আবার 14 কিলোমিটার পার আওয়ার কমিয়েও দিয়েছে, তাহলে 56 কিমি পার আওয়ারে চলছিল, 5 ঘন্টা লেগে গেছে, তাহলে প্রকৃত গতিবেগ কত ছিল? 70 কিলোমিটার পার আওয়ার। অপশন ট্রাই করবে, তাড়াতাড়ি হবে অঙ্ক। 3টি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় অনুপাত 4:5। দ পদ্ধতিতে এলিগেশন করে দাও। দ পদ্ধতিতে 8, 12, 15, 8, 12, 15, 3টি সংখ্যার যোগফল 140, তাই না? 3টি সংখ্যার যোগফল 140 কত হবে? 35। 35 = 140 4 দিয়ে, তাই না? 4 দিয়ে কেটে যায়, তাহলে 1 ইউনিট = 4। তাহলে একটা হচ্ছে 4 8 32, 4 12 48, 4 15 60। পেয়ে গেলাম মানগুলো। তো বলেছে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি 60। নেক্সট অঙ্ক, রাম দুটি ঘড়ি 3500 টাকায় কেনে। দুটি ঘড়ি 3500 টাকা। কত টাকা? 3500 টাকা। দুটি ঘড়ি, কার কত দাম জানি না। একটি ঘড়ি 25% লাভে, কি করব? 25% লাভ, ট্রিক্সে হবে, ছোট্ট ট্রিক্স, এবং অন্যটি 10% ক্ষতি। লিখলাম এইভাবে, 25% লাভ প্লাস চিহ্ন, ক্ষতিতে মাইনাস চিহ্ন। বিক্রি করার দরুন তার না লাভ হলো না ক্ষতি হলো, 0। এর আগে একটা অঙ্ক করলাম না, কতগুলো অ্যান্সার করেছিল? 130টা, 60টি কোশ্চেন ছিল, সেম। না লাভ হলো না লস হলো, 0। 0 মানে কি? প্লাস, যোগ হবে, যোগ হলো, এই পাশে এটাই থাকবে, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 2:5, তাই না? কত হলো? 2:5 হলো। তবে প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? টোটাল অনুপাত কত? 3500। টোটাল টাকা কত? 3500। অনুপাতের যোগফল কত? 7। তাহলে 7 ইউনিট = 3500, 1 ইউনিট = 500, তাহলে 5 দুগুণে 10, একটা 1000 আর একটা হচ্ছে 1500, 1000 আর 1500, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, k+1/k + 2 = 0। k+1/k + 2 = 0। এই 2টাকে ওই পাশে নিয়ে যাও, k+1/k = -2। তবে k এর পাওয়ার 17, অঙ্কতে কি দিয়েছে? k এর পাওয়ার 17 + 1/k এর পাওয়ার 17 = কত? এখানে অপশন থেকে ধরে নিতে হবে, সব থেকে বেস্ট ধরে নিতে হবে, -1 ধরে নাও, -1, k এর মান -1। k এর মান যদি -1 নেই, তাহলে এখানে কি লিখবো? এই অনুসারে k এর মান যদি -1 নেই, তাহলে -1 + 1/-1, এটা কি হয়? গুণ হয়। তাহলে গুণ হলে কি হবে? 1 + 1/-1, তাহলে কত পাচ্ছি আমরা? 2/-1, 2/-1 = -2, এই যে এখানে যে -1 আছে, এই -1টা তো এখানে গিয়ে গুণ হবে, তাই না? তাহলে 2 = 2 হয়ে যায়, তাহলে k এর মান মিলে গেল এই জায়গাটা, 2 = 2। এখানেও মাইনাস, অ্যাকচুয়ালি এখানে যদি মাইনাস দিই তাহলে এই মাইনাস তো কেটেই যায়, তাই না? তো গুণ করলে প্লাস, ওটাই হলো। তো এই ক্ষেত্রে মিললো, k এর মান -1 নিলাম বলে মিলে গেল, তার মানে k এর মান -1।
না মিললে কিন্তু হতো না। কে এর মান -1 যদি নেই, যেহেতু পাওয়ার বেজোড় সংখ্যা তাহলে কিন্তু মান -1ই আসবে। জোর হলে প্লাস হয়ে যেত, 1 থাকতো, 1 হতো, তাই না? বেজোড়, সেই জন্য -1 বেজোড়ে গুণ হলে লাস্টে একটা বেজোড় হয়ে যায়, তো মাইনাসই থেকে যায়। তাহলে কে এর মান -1 প্লাস 1/-1 সমান সমান কত হবে? তাহলে আবার সেই -2 প্লাস 1/-1, সরি 2 লিখবো কেন, 1 লিখবো। তাহলে থাকলো কত? 2/-1, অর্থাৎ -2 উত্তর, তাই না? -2, এই যে মাইনাস চিহ্ন এখানে আছে, -2 উত্তর। নেক্সট অঙ্ক, একটি নৌকা 3 ঘন্টায় অনুকূলে যায় 90 কিলোমিটার। অনুকূলে যাচ্ছে, স্রোত প্লাস নৌকার বেগ থাকবে ওর মধ্যে। 3 ঘন্টায় যাচ্ছে 90 কিলোমিটার, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে, এর মধ্যে কিন্তু স্রোতের বেগ, নৌকার বেগ সব আছে। 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ x + y, তাই না? 5 ঘন্টায় প্রতিকূলে যায় 60 কিলোমিটার। এবার 5 ঘন্টায় প্রতিকূলে 60 কিলোমিটার, তাহলে প্রতিকূলে বেগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে x + y = 30, এই ক্ষেত্রে হচ্ছে x - y = অনুকূলে প্রতিকূলে x - y = 12, তাই না? তো স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? তো নৌকার বেগ আমরা বের করতে গেলে কি করি? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ /2। তো অনুকূলের বেগ 30, প্রতিকূলের বেগ এত /2, এটা বোটের স্পিড বেরোবে। কত হলো? 42। 21 অনুপাত বের করতে বলেছে, 21 পেলাম, তাহলে 21 পেলাম। এবার প্রতিকূলে স্রোতের বেগ বের করতে গেলে কি করতে হয়? অনুকূল মাইনাস প্রতিকূল /2, এটাই তো সূত্র, অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে -12/2। তাহলে এখানে কত পাচ্ছি আমি? এখানে পাবো হচ্ছে 18/2, 6। তাহলে এটা 6 পেলাম। তাহলে 3 × 7 = 21, 3 × 2 = 6, 7:, ও সরি 3 দিয়ে কাটছি তো, ও 6 কি করে আসে? তাই তো, আমিও তো गंडगोल कर दिए हैं इधर। 9 गंडगोल में तो बड़ा गंडगोल कर दिया, घोटाला। 9, তাহলে 3 × 7 = 21, 3 × 3 = 9, 7:3। যদি 7 অঙ্কের সংখ্যা এই যে দিয়েছে, দেখো ভালো করে খেয়াল করবে, কিন্তু এটা ভালো অঙ্ক। 3x 6349y 88 দ্বারা বিভাজ্য হয়, তবে 2x - y এর মান কত? 2x - y এর মান কত? তো 88 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 8 × 11, 88 8 × 11 ভাগ করে নিলাম। তো 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 8 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, লাস্টের 2টো সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে টোটালটার মান 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 3টে সংখ্যাকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে যাই, তাহলে এখানে আমাকে y এর মান 6 নিতে হবে। দেখো 6 নিতেই হবে, 6 × 8 = 48, 8 × 2 = 16, মিলল। তাহলে y এর মান আমি 6 নিব এই জায়গাটা। তো y এর মান যদি 6 নেই, তাহলে 3x 63496, কিন্তু x এর মান কত নিব? এবার 11 দ্বারা ভাগ যায় কিভাবে, সেই নিয়মে ফেলবো। এবার 11 দ্বারা ভাগ যাবে কি, কোন ভাবে? এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা বিয়োগ। তো 11 দ্বারা ভাগ হচ্ছে 9, 13, 13 আর 6 19, 19 - 3 + x + 9 = 11 দ্বারা নিয়ম এটাই, তাই না? 11 দ্বারা নিয়ম, প্রথমটা ধরতে হবে 1 ঘর পর, 1 ঘর পর, 1 ঘর পর, এটাকে আগে রাখতে হবে প্লাসে, পরেরটা যেটা থাকলো ওইগুলো সব ওই পাশে, মাইনাস চিহ্ন থাকবে। এবার 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে হয়তো দুটো মিলে যোগ বিয়োগ করে 0 আসতে হবে, না হলে 11 আসতে হবে। 11 দ্বারা ভাগ কোনগুলো যায়? 0 আসতে হবে, নাহলে 11 আসতে হবে, নাহলে 22, নাহলে 33, এরকম 66, 44, 55, 77। তো এই ক্ষেত্রে আমরা 0 তো আসবে না, কারণ 19 - x এর মান কত নিব? 0 আসবে। x এর মান যদি আমরা 0 আনতে যাই, তাহলে এখানে কত হচ্ছে? 12 + x
ইকুয়াল টু 0ই নিয়ে আসি আমরা, 0 পাচ্ছি যখন আনতে তাহলে নিয়ে আসি। তাহলে এখানে কত নিব, 7 নিব। এখানে যদি x এর মান 7 নিই তাহলে 7 19 19 0 চলে আসলো। তাহলে x এর মান আমি কত নিলাম, x এর মান নিলাম 7, y এর মান নিলাম 6। তো এবার অঙ্কে ফেলতে হবে, কোন কোন সূত্র দিয়েছিলাম, এই যে এখানে x এর মান কত 7, তাহলে 7 দুগুণে 14, y এর মান 6, কত থাকবে 8, 8 উত্তর। নেক্সট অঙ্ক, একটি ঘড়ি ধার্য মূল্যের 4/5 দামে বিক্রি করলে কিউ সমান সমান ধার্য মূল্য x ধরলাম, এর 5 এত বিক্রি করলে 10% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য এত 90, এটা লিখতে পারি 90। তবে ধার্য মূল্যের ও ক্রয় মূল্যের অনুপাত কত, ধার্য মূল্য তো ধরলাম x, ক্রয় মূল্য ধরলাম 100, তাহলে 100 ক্রয় মূল্য আর ধার্য মূল্য হচ্ছে 5 নং 45/4, এটা x এর মান, তাই না, এটা x এর মান। বজ্র গুণন করে দাও, 40 আর হচ্ছে 45, 5 8 40, 5 নং 45। এটা কি ছিল, এটা ক্রয় মূল্য, এটা ধার্য মূল্য, কিন্তু প্রশ্নতে উত্তর চেয়েছে লাস্টে কি, ধার্য মূল্যের ও ক্রয় মূল্যের, উল্টো চেয়েছে, তাই না, ধার্য মূল্যের আর ক্রয় মূল্যের, তাহলে 9:8। ক্রয় মূল্য আর ধার্য মূল্য চাইনি, এটা ক্রয় মূল্য ধার্য মূল্য বেরিয়েছে, কিন্তু চেয়েছে ধার্য মূল্য আর ক্রয় মূল্য, তাহলে উল্টে দিতে হবে 9:8। নেক্সট অঙ্ক, রম্বসের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, রম্বসের বাহুর দৈর্ঘ্য বড় করতে হবে, ছোট হয়ে গেল, 10 সেন্টিমিটার। নিম কি, বর্গকে ঠেলে দিয়ে ব্যাখ্যা করে দেওয়া, প্রত্যেকটাই 10 হবে এর, এবং কর্ণ 12 সেন্টিমিটার, এটাকে 12 সেন্টিমিটার ধরলাম। তার ক্ষেত্রফলের কত, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, কর্ণতে একটা দিয়েছে তাহলে আরেকটা বের করতে হবে, তাহলে অর্ধেক হয়ে গেল এটা, তাহলে অর্ধেক এটা কত 6, তাই না, এটা কত, এইটুকু কত ধরবো, এইটুকুকে x ধরলাম, এইটুকুকে x ধরলাম, এইটুকু x, তাহলে আমি জাস্ট এইটুকুর কাজ করব এখন, এটা অতিভুজ, তাহলে 100 অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারে ফেলে দাও, লম্বকে তুমি 6 ধরতে পারো 36, ভূমিকে তুমি x ধরতে পারো, এই পাশে আসলে 64, তাহলে x স্কোয়ার সমান সমান 64, x সমান সমান 8, তাহলে এইটুকুর মান 8 পেলাম, এইটুকুর মানও 8 পেলাম, টোটালটা কত হবে 16, পেয়ে গেছি কর্ণ 16, একটা 12, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এই জায়গাটা পুট করে দিই, একটা 12 আর একটা 16, 6 দুগুণে 12, 6 16 96, কত উত্তর 96। এটাই শেষ ম্যাথ। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনর না কিন্তু একটি ঘনকের না, এই ক্ষেত্রে ঘনকেরই বলেছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে একটা লুডুর ছক্কা আঁকতে হবে আগে, এটা একটা ঘনক, এর বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ঘনকের বাহু প্রত্যেকটাই সমান হয়, লুডুর ছক্কার প্রত্যেকটাই সমান থাকে, তাই না, ঘনকের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তবে আয়ত ঘনকের ভূমির ক্ষেত্রফল কত, একটা আয়ত ঘনক আঁকতে বলেছে আবার, এই একটা আয়ত ঘনক, পাশা, পাশা হচ্ছে একটা আয়ত ঘনক, লুডুর ছক্কা ঘনক, তো এই একটা আয়ত ঘনক, এর ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল বলতে এই যে এইটুকু, এই যে এইটুকু, এইটুকু কি একটা, এইটুকু একটা আয়তক্ষেত্র, জাস্ট একটা আয়তক্ষেত্র, তাই না, ভূমির ক্ষেত্রফল মানে জাস্ট একটা আয়তক্ষেত্র, অর্থাৎ x আর y। নিচে ক্ষেত্রফল কত হবে, যার আয়তন ঘনকের থেকে 175 সেন্টিমিটার কম, এর আয়তনের থেকে এর আয়তন 175 সেন্টিমিটার কম, তাহলে এর আয়তনের সূত্র কি, বাহু কিউব, এর হচ্ছে বাহু কিউব, এর বাহু কিউব, এবং উচ্চতা 32 সেন্টিমিটার হলে, কার উচ্চতা বলেছে, এর উচ্চতা, এই যে এটা উচ্চতা 32 সেন্টিমিটার আয়ত ঘনকের, তাহলে আয়ত ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আয়তন, এর আয়তন কম আছে 175, কার থেকে, ওর থেকে, তাহলে এখানে কি লিখবো, 15 স্কোয়ার 225, তার সাথে কত হবে
ওহো সরি, ভুল হয়ে গেল তো। তেত্রিশশো 75। তাহলে এর হচ্ছে আয়তন 3375 মাইনাস ইকুয়াল টু 175 কম। তাহলে এর আয়তন এটা, এর আয়তন এটা, এর থেকে 175 কম, তাই না? তাহলে এটাকে ওই পাশে গেলে 32xy, এটাকে এই পাশে মাইনাস করে দাও, জাস্ট আগেই মাইনাস করে দিচ্ছি আমি। তাহলে 3200 ইকুয়াল টু এটা মাইনাস এই পাশে আছে, ওই পাশে গেলে 32xy কত দিয়ে কাটে 100xy। তো বলেই দিয়েছে যে ঘনকের এই যে ক্ষেত্রফল কত হবে, নিচের ভূমির ক্ষেত্রফল। ভূমি কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy, পেয়ে গেলাম 100। তো উত্তর হচ্ছে 100। এগুলো প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে। তো সুন্দর করে বোঝালাম, বোঝাতে গেলে একটু সময় লাগবে, গপ করে যাবো, তো নিজে বুঝবো আর বাকি বুঝবে না, তো কি লাভ, কোনো লাভ নাই। একটু সময় লাগলে যদি বুঝতে পারো সেটাই হচ্ছে বেস্ট। পরীক্ষা আস্তে আস্তে যদি করতে পারো কিছু, সেটাই সব থেকে বড় কার পাওনা হবে, আমার পাওনা হবে, করতে পেরেছি। এবং বলবে মনে মনে না কিছু শিখেছি, কিছু পেয়েছি, করতে পেরেছি। তো যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন চলবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রতিষ্ঠা করে ম্যাথ দেখতে থাকবে, স্কিপ করবে না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুনদের বলবো, যারা দেখছো তাদেরও বলবো যে হ্যাঁ, দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ক্লাস কেমন লাগলো।